উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি শিল্পের উন্নয়ন, সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ সহ সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ৬০,০০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমাদের লক্ষ্য তহবিলের মাধ্যমে ২৫ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি বলেন, মানুষের মধ্যে নগদ অর্থের লেনদেন কমিয়ে আনার জন্য ডিজিটাল লেনদেন বিকাশের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লক্ষ্যে এক দেশ এক কিউআর উপজীব্য বাস্তবায়নের বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত পেমেন্ট স্ট্যান্ডার্ড বাংলা কিউআর আগামী ৫ জুলাই হতে সকল ব্যাংক ও এমএফএস একযোগে কার্যকর হবে। মোহাম্মদ মোস্তাকুর রহমান আরও বলেন, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতা নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও বাস্তবায়ন সম্মত করে। আজকের সভায় প্রাপ্ত মূল্যবান পরামর্শসমূহ যথাযথভাবে পর্যালোচনা করে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম জুলাই-ডিসেম্বর মুদ্রানীতিতে প্রয়োজনীয় প্রতিফলন ঘটানো হবে। এখানে একটা ডলারের যে ইস্যুটা আসছে, আমি মনে করি যে এটা উনি রাইটলি বলছেন, তবে আমার মনে যে কোনো ভালো ব্যাংকের সাথে কথা বললে আপনি এই সুবিধাটা পাবেন যে আমার ডলার দিয়ে, আমার ওই অ্যাকাউন্টের ডলার দিয়ে আমি কিনতে চাই, ইম্পোর্ট করতে চাই। আমার মনে হয় এটা অনেকে নেগোশিয়েট করে দিচ্ছে। ঢাকায় অন্তত আমি দু একটা ক্ষেত্রে জানি যে তারা এক ইউনিটে এক্সপোর্ট করে, আরেক ইউনিটে ইম্পোর্ট করে, ওইখানে তারা বলতেছে যে আমার ডলার আমি নিয়ে নিব ওই জায়গা থেকে। এটা আইনগত ভাবেও এটা সিদ্ধ। যেটা বললেন যে উৎপাদককে আসলে এনারাই সোনার সন্তান, শুধু উৎপাদক না, আমাদের আসলে মেইন সোনার সন্তান হচ্ছে একদম মাইক্রো লেভেলের যারা উৎপাদক, এরাই ইকোনমিটা ধরে রাখছে। আজকে গত ৪-৫ বছরের ঘটনা হচ্ছে, আমরা তো জিডিপি রেট ভালোই দেখতাম আজকে থেকে ৬ বছর ৭ বছর আগে। এই অবস্থায় হলো কেন? কারণ সেই জিডিপিতে মেইন কন্ট্রিবিউশন ছিল একটা সেন্ট্রালাইজ ইকোনমি, কনসেন্ট্রেটেড ইকোনমি। কেউ কেউ এটাকে নেগেটিভলি বলে অলিগার্ক ইকোনমি, অর্থাৎ কিছু লোক লোন পাবে, তারাই সবকিছু করবে। ফলে সারা দেশে কিন্তু ক্রেডিট গ্রোথ একদম ড্রাই হয়ে গেছে, ছিল না, কমে গেছে। আমরা এই আগের প্রেজেন্টেশনে যেটা দেখলাম, খুব কেয়ারফুলি যদি আমরা দেখি, সেভিংসের গ্রোথ, সেভিংসের যেটা পার্সেন্টেজ যেটা আসছে সেটা হচ্ছে 39% ন্যাশনাল এভারেজের তুলনায়। হচ্ছে যে তখন 1/3 আপনার ডিপোজিট অলরেডি চুরি হয়ে গেছে, পাচার হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা প্রথম কাজ শুরু করি। ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার আমাদের সহকর্মীরা বলছেন যে কি অবস্থায় আছে, গ্রোথ রেট নেগেটিভ। আমাদের শুধু ফরেন রিজার্ভ কিছুটা একটা লো লেভেল, একটা ইকুইলিব্রিয়ামে ছিল। আমরা হোল ম্যাক্রো ইকোনমিটাকেই বলছি লো লেভেল ইকুইলিব্রিয়ামে ছিল, কিন্তু অন্যান্য প্যারামিটার যেটা সীমিত সম্পদ দিয়ে অসংখ্য জিনিস ফুলফিল করা, এটা কঠিন কাজ। এই কঠিন কাজটা কিভাবে মেথোডোলজিক্যালি করা যায়, কিভাবে সেটাকে প্রায়োরিটি দিয়ে কোনটা আমার আগে দরকার, সেই প্রায়োরিটি কিভাবে সৃষ্টি করা যায়, সে ব্যাপারে আসলে লেসন দিয়ে থাকে ইকোনমিক্স। এবং কিভাবে সমাজের বিভিন্ন সমস্যা এই সীমিত সম্পদ দিয়ে সম্ভব সমাধান করা যায়। এটা ব্যক্তিগত জীবনে যেমন সত্য যে সীমিত সম্পদ, রাষ্ট্রীয় জীবনেও সরকারের অসংখ্য সম্পদ নেই, সরকারেরও সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমিত সম্পদটি আমরা